ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের মূলধনের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি হলো মূলধন গঠনের হার। চলো যাই ক্লাসে শুরু করি। তাহলে মূলধন গঠনের হার বলতে কী বুঝি? মূলধন গঠনের হার বলতে কোনো দেশের নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে মূলধন বৃদ্ধির হারকে বোঝানো হয়। তার মানে মূলধনের বৃদ্ধির হারকে বোঝানো হয়। সঞ্চয় হতে মূলধনের উৎপত্তি, সঞ্চয় মূলধনের রূপান্তর হলে মূলধন গঠন হয়। তাই সঞ্চয় হতে মূলধনের উৎপত্তি আর সঞ্চয় মূলধনের রূপান্তর হলে মূলধন গঠন হয়। সুতরাং মূলধন গঠনের জন্য সঞ্চয়কে অবশ্যই মূলধনের দ্রব্য উৎপাদনে বিনিয়োগ করা প্রয়োজন। সুতরাং সঞ্চয়ের কোনো অংশ শিল্প প্রতিষ্ঠান, যন্ত্রপাতি উৎপাদন এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ করা হলে মূলধন গঠন হয়। সঞ্চয় বিনিয়োগের হার যত বেশি হবে, মূলধন গঠনের হারও তত বেশি হবে। তাহলে মূলধন গঠনের একটা হারের সূত্র আছে, কেটি সমান সামেশন আইটি। তাহলে কেটি বলতে টি সময়ের মূলধন গঠন হয়, কে মানে হলো ক্যাপিটাল, টি হলো সময়, আর সামেশন আইটি হলো নিট বিনিয়োগের প্রবাহ, সামেশন মানে সমষ্টি। তাহলে এটা হলো সূত্র। এখন আমরা বেশ কয়েকটি অঙ্ক সলভ করে দেখি শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে খেয়াল করো যে 2014-15 অর্থ বছরে মোট মূলধনের পরিমাণ ছিল 9,000 কোটি টাকা। 2015-16 অর্থ বছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ালো 10,000 কোটি টাকা। ওই সময় মূলধনের ক্ষয়ক্ষতি হলো 300 কোটি টাকা। তাহলে তোমাকে মূলধন গঠনের হার বা নিট মূলধনের পরিমাণ বের করতে গেলে 3টা বিষয় দেওয়া থাকবে। প্রাথমিক মূলধনের পরিমাণ থাকবে, বিনিয়োগের ফলে মূলধনের বৃদ্ধির পরিমাণ থাকবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ থাকবে। ক্ষয়ক্ষতি বলতে বোঝাচ্ছে যে যন্ত্রপাতি মেরামতের জন্য যে খরচটা হয়, রিপেয়ারের জন্য যে খরচটা হয়, সেটা হচ্ছে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। তাহলে এই 3টা পার্ট থাকবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা এখানে মূলধন গঠন হার নির্ণয় করতে গেলে তোমাকে কী করতে হবে? মূলধনের পরিমাণ বৃদ্ধিটা বের করতে হবে। তাহলে আমার 9,000 কোটি টাকা নিয়ে প্রাথমিক অবস্থায় মূলধন ছিল, বেড়ে হলো 10,000। তাহলে 10,000 থেকে 9,000 বাড়লে অতিরিক্ত মূলধনের পরিমাণ হলো 1,000 কোটি টাকা। এখন নিট মূলধনের পরিমাণ কত? 1,000 থেকে ওই যে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দেবা, 300 বাদ দিলে থাকতেছে 700 কোটি টাকা। এখন আমরা কি করব? যেটা বের হবে এর 100 দিয়ে গুণ করে আমাদের প্রাথমিক মূলধন দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে দেখো 7.7% নিট মূলধনের হার। তাহলে যেটা আমরা ক্ষয়ক্ষতি থেকে বাদ দিলে নিট যেটা পাবো, নিটের সাথে 100 গুণ করে প্রাথমিক মূলধন দিয়ে ভাগ করব। যে একেবারে প্রথম যে মূলধন ছিল সেটা দিয়ে ভাগ করলে নিট মূলধনের গঠনের হার বের হবে আমাদের। এখন আমরা আরও কিছু অঙ্ক দেখি, চলো যাই। এখানে বলছে কি, দেখো এই কোশ্চেনে যে 2016-17 অর্থ বছরে মূলধনের পরিমাণ ছিল 15,000 কোটি টাকা। 2017-18 অর্থ বছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাঁড়ালো 20,000 কোটি টাকা। ওই সময় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 500 কোটি টাকা। তাহলে এক্ষেত্রে মূলধন গঠনের হার নির্ণয় করে। তাহলে অতিরিক্ত মূলধনের পরিমাণ কত? 20 থেকে 15 গেলে 5,000 কোটি টাকা। তাহলে 5,000 থেকে আমার ওই সময় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল হচ্ছে 500 কোটি টাকা, ওটা বাদ যাবে। তাহলে নিট মূলধনের পরিমাণ পাবো আমরা। তাহলে নিট মূলধনের পরিমাণ হলো 45,000 কোটি টাকা। তাহলে এখন 45,000-এ 100 দিয়ে গুণ করে প্রাথমিক অবস্থায় মূলধনের পরিমাণ ছিল 15,000 দিয়ে ভাগ করলে দেখো 30% বের হয়। এরপরে আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, এরপর আরেকটা কোশ্চেন আমরা সলভ করি। দেখো যে এখানে বলছে মিস্টার এক্স 2015 সালে প্রাথমিক মূলধনের পরিমাণ ছিল 500 কোটি টাকা। 2016 সালে মূলধনের 600 কোটি টাকা উন্নত হলো। ওই সময় ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল 500 কোটি টাকা। তাহলে নিট মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে, মূলধনের হার না কিন্তু। তাহলে তোমার তোমার মূলধন বৃদ্ধি আমরা যদি এটা বের করতে চাই, তাহলে মূলধনের বৃদ্ধি কতটুকু হলো? বৃদ্ধি হলো তোমরা প্রাথমিক অবস্থায় 600 কোটি টাকা বাড়লো, তাহলে 600 থেকে 500 বাদ দাও, তাহলে 100 কোটি টাকা বৃদ্ধি পেল। 100 কোটি 100 কোটি টাকা মূলধন বৃদ্ধি। তাহলে নিট মূলধন কত? নিট মূলধন, নিট মূলধনের পরিমাণটা আমরা দেখো, আমরা নিট মূলধনের পরিমাণটা আমরা বের করছি কি করে? তাহলে তুমি নিট মূলধন 100 কোটি টাকা থেকে তুমি 5 কোটি টাকা বাদ দাও, তাহলে 95 কোটি টাকা হলো তোমার নিট মূলধন। 95 কোটি টাকা হলো নিট মূলধন বৃদ্ধি আর কি, 95 কোটি টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো কত সোজা জিনিস। যদি একটু টেকনিকটা জানা থাকে তাহলে ওই ব্যক্তির নিট মূলধনের পরিমাণ হলো 95 কোটি টাকা।
তাহলে মূলধনের বৃদ্ধি আসলে কি, যে প্রাথমিক অবস্থায় 500 কোটি টাকা নিয়ে শুরু করলাম, বাড়লো 100 কোটি টাকা, তা আসলে নিট কতটুকু বাড়লো? 95 কোটি টাকা বাড়লো। 100 কোটি টাকা কিন্তু বাড়ে নাই, কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 5 কোটি টাকা। এখন আসো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, যে এটা বিষয়টা হলো, দেখো যে বলছে এদেশের 2015 সালে মোট মূলধন ছিল 10,000 কোটি টাকার মূলধন, 2016 সালে বৃদ্ধি পেয়ে হলো 14,000 কোটি টাকা। ওই সময় ক্ষয়ক্ষতিজনিত পরিমাণ ছিল 1500 কোটি টাকা। তাহলে মূলধন গঠন ও নিট মূলধনের পরিমাণ নির্ণয় করো। দুইটা জিনিস বের করতে বলছে, একটা হলো মূলধন গঠন এবং নিট মূলধনের পরিমাণ। তাহলে প্রাথমিক অবস্থায় আমরা প্রথমে কি বের করব, মূলধন গঠন কতটুকু হলো। দেখো মূলধন গঠনটা খুব ইজি বের করা যায়। কতটুকু মূলধন গঠন হলো, যে প্রাথমিক তোমার বেড়ে হলো কত, 14,000 কোটি টাকা, 14,000। আর আগে তোমার প্রাথমিক অবস্থায় 10,000 কোটি টাকা ছিল, তো এটা বাদ দাও, 10,000 বাদ দাও, তাহলে তোমার 400 কোটি টাকা হলো কি, এই 4,000 কোটি টাকা হলো মূলধন গঠন কোটি টাকা। এখন বলছে কি, নিট মূলধনের পরিমাণ কত। তাহলে নিট মূলধনের পরিমাণ বাদ দিলে এখানে দেখো, এখন নিট মূলধন আমরা বের করি, নিট মূলধনের বৃদ্ধির পরিমাণ। আসলে বিষয়টা হবে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ। ওখানে তোমরা একটু কারেকশান ঠিক করে নিও, ওখানে সব কোনো। তাহলে এখন এই 4,000 কোটি টাকা থেকে তোমার ক্ষয়ক্ষতিজনিত ব্যয় পণ্য বাদ দেওয়া আছে কত, 1500 কোটি টাকা কিন্তু খরচ হয়ে গেছে, এটা বাদ যাবে। তাহলে আসলে নিট মূলধনের বৃদ্ধির পরিমাণ হলো 2500 কোটি টাকা, কোটি টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করি এরকম যদি কোশ্চেন দিয়ে দেয়, তাহলে আমরা এরকম পরীক্ষা অর্থনীতিতে এই মূলধন চ্যাপ্টার থেকে মূলধন গঠনের হার, নিট মূলধনের পরিমাণ, নিট মূলধন বৃদ্ধি, এগুলো আসতে পারে। তা আসলে আশা করি তোমরা পারবে। এখন আমরা দেখি এই কোশ্চেনটা, দেখো একটু জটিল আছে। বলছে মিস্টার করিম 2015 সালে 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 1,00,000 টাকা। প্রতি বছর 10% হারে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে, মানে প্রত্যেক বছর যে মূলধন ছিল তার 10% হারে বাড়ছে। এখন কোশ্চেন খেয়াল করো, মূলধনের ক্ষয়ক্ষতির ব্যয় হলো 300 কোটি টাকা হলে 2017 সালের জানুয়ারিতে তার নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে 2015 সালের জানুয়ারির 1,00,000 টাকা নিয়ে শুরু করে 10% হারে প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে। ক্ষয়ক্ষতিজনিত দেয়া আছে 3,000 টাকা। এই ক্ষয়ক্ষতির বিষয়টা দেওয়া আছে 3,000 টাকা। 2017 সালে জানুয়ারিতে তার নিট মূলধনের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো এই বিষয়টা আমরা কিভাবে করি। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের তোমার 2015 সালের, এখন আমরা প্রথমে শুরু করব কি, যে 1 জানুয়ারি 2016 সালে তার মূলধনের পরিমাণ দাঁড়াবে 2016, এটা উত্তরটা এরকম আমরা শুরু করব। দেখো 2016 1 জানুয়ারি জানুয়ারিতে তার মূলধন দাঁড়াবে, দেখো তাহলে কত, তার প্রাথমিক মূলধনের পরিমাণ ছিল কত। 1 নম্বর আসো, দেখো মূলধনের পরিমাণটা আগে ছিল প্রাথমিক অবস্থায় কত, 1,00,000। প্রাথমিক অবস্থায় মূলধনের পরিমাণ হলো 1,00,000 টাকা, 1,00,000 টাকা। তাহলে মূলধন বৃদ্ধি 10%, বলছো প্রত্যেক বছর মূলধন বৃদ্ধি পাবে 10% হারে, বৃদ্ধি 10%। তাহলে তোমার 1,000-এ 10% করলে হয় 10,000 টাকা। তাহলে এখন তোমার, তাহলে তার মোট মূলধন এখন দাঁড়াচ্ছে দেখো কত, 1,10,000 টাকা, 10,000 টাকা। এটা হচ্ছে কত, 2016 সালের 1 জানুয়ারি তার মূলধন দাঁড়াচ্ছে এটা। এখন আবার দেখো 2017 সালে আসো, 2017 সালের 1 জানুয়ারি
মূলধন দাঁড়াবে প্রত্যেক বছর 10% হারে বাড়বে। তাহলে মূলধন দাঁড়াবে কত? তাহলে এক্ষেত্রে দেখো এটাও এক, এই 1 আর 2 ঠিক এরকম এখানেও করে নিই 1। মূলধনের পরিমাণ এভাবে পাট পাট করে নিতে হবে তোমাকে। তাহলে মূলধনের পরিমাণ কত? এটাই 1,10,000, 1,10,000 টাকা। আর মূলধন বৃদ্ধি 10%, মূলধন বৃদ্ধি 10%। তাহলে 1,10,000-এর 10% করলে হয় 11,000 টাকা হচ্ছে তার বাড়ে। তাহলে এখন মোট কত হচ্ছে দেখো, তাহলে 1,21,000 টাকা। তাহলে 1,21,000 টাকা তোমার মূলধন দাঁড়ালো। এটি হচ্ছে কি 2017 সালে 1 জানুয়ারি মূলধনের পরিমাণ দাঁড়াচ্ছে 1,17,000 টাকা। এখন এইখান থেকে আসলে নিট মূলধন বের করতে গেলে কি তার ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিতে হবে। তাহলে নিট মূলধনের পরিমাণ কত? তাহলে এখন আমরা নিট মূলধন পেয়ে যাব। তাহলে নিট মূলধনের পরিমাণ পয়লা জানুয়ারি 2017 কত হচ্ছে দেখো, 1,21,000 থেকে ওই যে 3,000 টাকা বাদ দিবা। তাহলে কত থাকবে? 1,18,000 টাকা। 1,18,000 টাকা হচ্ছে নিট মূলধনের তোমার। তাহলে মূলধন বৃদ্ধি পেলে কতটুকু? এখানে আমাদের কথা ছিল নিট মূলধনের পরিমাণ হচ্ছে 1,18,000 টাকা। তাহলে তার মূলধন বৃদ্ধি পেল কতটুকু সেটা বের করতে হবে। দেখো 1,18,000 থেকে 1,00,000 বাদ দিলেই নিট মূলধন বৃদ্ধি। তাহলে নিট মূলধনের পরিমাণ বৃদ্ধি কতটুকু? 1,18,000 টাকা তোমার হলো নিট। আর অ্যাকচুয়াল তুমি মূলধন কত নিয়ে শুরু করেছিলে ব্যবসাটা? 1,00,000 টাকা দিয়ে। তাহলে 1,00,000 টাকা তুমি লেখো 3 2 5টা শূন্য। তাহলে এখানে এই 1,00,000 টাকা। তাহলে 18,000 টাকা তোমার মূলধনের নিট মূলধনের বৃদ্ধির পরিমাণ হলো 18,000 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দেখো তোমার নিট মূলধনের পরিমাণ হলো 1,18,000 টাকা। ব্যবসা শুরু করছিলাম 1,00,000 টাকা দিয়ে। তাহলে 18,000 টাকা হচ্ছে নিট মূলধন বৃদ্ধি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এটাই হচ্ছে কি আমাদের এই টাইপের কোশ্চেনের মূলধন চ্যাপ্টার থেকে আসতে পারে। তাহলে আবার আমরা একটু খেয়াল করে রিভিউ করি ক্লাসটা। সেটা হলো মূলধন গঠনের হার হলো কি, যে বিষয়টা হলো কি সাধারণত 1 বছরে মূলধন বৃদ্ধির হারকে বলা হয় মূলধন গঠনের হার। তাহলে একটা সূত্র আছে কেটি সমান সামেশন আইটি। এখন বিষয়টা হলো এটা মাথায় রাখবা তোমরা যে মূলধনের বিষয়টা 3টা পার্ট থাকবে। প্রাথমিক মূলধন থাকবে, মূলধনের বৃদ্ধি থাকবে, ক্ষয়ক্ষতি থাকবে। তার প্রাথমিক অবস্থায় মূলধন কতটুকু বাড়লো, মূলধন বৃদ্ধির পরিমাণ হলো দেখো এখানে আছে 1,000 কোটি টাকা। আর নিট মূলধন বের করতে গেলে এই 1,000 টাকা থেকে ওই মূলধনের ক্ষয়ক্ষতিটা বাদ দেবে। এটা হচ্ছে নিট মূলধন পরিমাণ, নিট মূলধন বৃদ্ধির পরিমাণ। এখন যদি মূলধন গঠনের হার বের করতে বলে আমাদেরকে, তাহলে কি করব, যেটা নিট মূলধনের বৃদ্ধির পরিমাণকে 100 দিয়ে গুণ করে প্রাথমিক মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করো, ভাগ করলে যে পার্সেন্টেজ হবে সেটা হলো মূলধন গঠনের হার। তাহলে এখন দেখো আর একটা অঙ্ক দেখে একই টাইপের অঙ্ক। 16 অর্থ বছরে তার 15,000 কোটি টাকা ছিল, 17-18 অর্থ বছরে বেড়ে 20,000 কোটি টাকা, ক্ষয়ক্ষতি 500 কোটি টাকা। তাহলে মূলধন গঠনের হার নির্ণয় করে একই রকম। অতিরিক্ত মূলধনের পরিমাণ কত? 5,000 কোটি টাকা। এর থেকে আমি 500 কোটি টাকা বাদ দেবো। তাহলে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ, এটা বৃদ্ধি লিখতে হবে, বৃদ্ধি পরিমাণ হলো 5,000 থেকে 500 বাদ দিলে 45 কোটি টাকা। তাহলে মূলধন গঠনের হার হলো দেখো এই যে 4500 ইন্টু 100 ভাগ প্রাথমিক মূলধনের পরিমাণ দিয়ে ভাগ করবা, দিলে 30%। তাহলে এখানে আরেকটা আমরা অঙ্ক করছি একই ধরনের। এটা হচ্ছে কি নিট মূলধনের পরিমাণ বের করা খুব সোজা, যে কতটুকু বাড়লো। শুরু করছিলাম 500 কোটি টাকা দিয়ে, বেড়ে হয়েছে
তোমার 600 কোটি টাকা, আর ব্যয় ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হলো 500 কোটি টাকা। তাহলে নিট মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে মূলধন বৃদ্ধি হলো 100, এর থেকে ক্ষয়ক্ষতি বাদ দিবা। তাহলে এটাই হচ্ছে নিট মূলধন বৃদ্ধি 95 কোটি টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো একটু বেশ জটিল আছে। সেটা হলো কীরকম, যে এদেশে 2015 সালে মোট 10,000 কোটি টাকার মূলধন ছিল, 2016 সালে 14,000 টাকা, 1500 টাকা ক্ষয়ক্ষতি, মূলধন গঠন, নিট মূলধন। তাহলে মূলধন গঠন মানে কি, যেটা বাড়লো তার থেকে প্রাথমিকটা বাদ দিবা, এটাই হচ্ছে মূলধন গঠন। আর নিট মূলধন বৃদ্ধির পরিমাণ হলো এর থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিবা। তাহলে আমাদের এটা বিষয়টা বের হয়ে গেল। এখন এইটা আবার দেখার একটা কোশ্চেন বেশ একটু প্যাচগোস টাইপের একটু দেয়া আছে, যে মিস্টার করিম 2015 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 1 লাখ টাকা, প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেতে থাকলে, কোশ্চেনটা হলো এটা যে আমাদের গ নম্বরে আসে, মূলধনের ক্ষয়ক্ষতি ব্যয় যদি 3,000 টাকা হয়, তো 2017 সালের 1 জানুয়ারি তার নিট মূলধনের বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তাহলে এটার উত্তর আমরা দেখো কীভাবে করছি। তাহলে প্রথমে আমরা 2016 সালের 1 জানুয়ারি তার মূলধন দাঁড়াবে কত, তাহলে মূলধনের পরিমাণ 1 লাখ, 10% বাড়লে হলো এই 1 লাখে 10% হলো 10,000 টাকা, তাহলে মোট মূলধন হলো বৃদ্ধি হলো 1,10,000 টাকা। আর 2017 সালে 1 জানুয়ারিতে মূলধন দাঁড়াবে, এই মূলধনের পরিমাণটা এটা 10% করলে আছে হলে 11,000 টাকা, তাহলে মোট যোগ করলে হয় 1,21,000 টাকা। তাহলে 1,21,000 টাকা বাড়লো, তাহলে নিট মূলধন বৃদ্ধি তাহলে 1,21,000 থেকে তো 3,000 টাকা ক্ষয়ক্ষতি বাদ দিবা, 1,18,000 টাকা নিট মূলধনের বৃদ্ধি। তাহলে এখন বলছে কি, নিট মূলধনের পরিমাণ বৃদ্ধি কতটুকু পেল, তাহলে 1,18,000 থেকে এটা নিট মূলধন বৃদ্ধির পরিমাণ বলতে কি, তোমার 1 লক্ষ সব ক্ষয়ক্ষতি বাদ দিয়ে সব টাকা বাদ দিয়ে 1,18,000 টাকা থাকে। প্রাথমিক অবস্থায় মূলধন ছিল আমার 1 লক্ষ টাকা, তাহলে 18,000 টাকা হচ্ছে নিট মূলধনের পরিমাণ বৃদ্ধি। এটাই হচ্ছে উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অর্থনৈতিক ক্লাসে একাদশ দ্বাদশ শ্রেণী মূলধনের বৃদ্ধির হার, নিট মূলধন কীভাবে বের করতে হয়, মূলধন গঠন হার কী করে বের করতে হয়, এই বিষয়টা আমরা শিখলাম। আশা করি এই বিষয়গুলো যদি পরীক্ষা আসে তোমরা পারবা এবং বই থেকে বারবার প্র্যাকটিস করবা, তাহলে আশা করি তোমরা এর থেকে কোশ্চেন আনসার করতে পারবা। আর মুখস্থ করার থেকে এই জাতীয় অঙ্কগুলো করা খুব ইজিলি যদি তুমি বুঝতে পারো। তাহলে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।